এবং আমার গাড়িতে আক্রমণ করা হয়েছে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, লোহার রড দিয়ে মারা হয়েছে, আপনারা দেখেছেন। আমার সাথে কলকাতা থেকে 3জন সিকিউরিটির দায়িত্বে থাকা অফিসার যারা এসছেন তারা গুরুতর আহত। কারোর কোমরে চোট লেগেছে, কারোর পিঠে চোট লেগেছে, কারোর হাতে চোট লেগেছে। এবং তার সাথে সাথে প্রত্যেক 100 মিটার ছাড়া ছাড়া রোড ব্লকেড। কি করে আমাকে আটকানো যায় যাতে আমি ত্রিপুরায় আমার কাজ না করতে পারি, ত্রিপুরার মা ভাই বোনেদের সাথে দেখা না করতে পারি, আমাদের রাজনৈতিক পথ চলার কাজ শুরু না করতে পারি, মায়ের দর্শন করতে না পারি। কিন্তু মায়ের দর্শন তো আমি করেছি, এভাবে তো আটকানো যাবে না। তৃণমূল কংগ্রেসকে 34 বছরের সিপিএম পারেনি, বিজেপি তো নিপাট শিশু, অনেক চেষ্টা করেছিল। আর এটা তো সিপিএমের সরকার না যে একবার ধমকালে চমকালে একটু চিমটি কাটলে বসে যাবে। আমাদের যত তাঁতাবে, লোহা যত তাঁতানো হয় তত শক্তিশালী হয়। মমতা ব্যানার্জির দল হচ্ছে লোহার মতো। আমাদের আপনারা এসব যত করবেন, আমাদের ত্রিপুরায় সাংগঠনিক শ্রীবৃদ্ধি করিয়ে আগামী দিন এই তমসাচ্ছন্ন ত্রিপুরায় মুক্তির সূর্যোদয় ঘটিয়ে উন্নয়নের একটা সরকার প্রতিষ্ঠা করার জেদ তত বাড়বে। আমি নয় একজন সাংসদ, আর আমি রাজ্যসভার সাংসদ না, আমি লোকসভার সাংসদ। 16 লক্ষ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। একটা সাংসদের উপর যদি এই ধরনের আক্রমণ বিজেপির গুন্ডারা করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তো আজকে উঠবেই। মায়েদের নিরাপত্তা কোথায়? ত্রিপুরার নারীদের নিরাপত্তা কোথায়? নারী সুরক্ষা কোথায়? যেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা বলছে যে আমরা কিছু করতে পারবো না। আমি তাদেরকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলতে চাই না, আমি সম্মান করি এখানে। এবং লড়াই তো সবে শুরু হলো, লড়াই তো আজ থেকে শুরু হলো, লড়াই অনেক দূর যাবে। আমি আপনাদের বলি, ত্রিপুরার মাটিতে যখন তৃণমূল কংগ্রেস পা রেখেছে, আজকের তারিখটা লিখে রাখুন। আমার কথা আমি যা বলছি রেকর্ড করে রাখুন, অন রেকর্ড বলে যাচ্ছি। আজকে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস যখন পা রেখেছে, আগামী 1.5 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করে রাজ্য ছাড়বে। আমি দায়িত্বের সাথে বলছি। যে উন্নয়নমূলক কর্মসূচি বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে, সেই কর্মসূচি আগামী দিন ত্রিপুরার মানুষের দুয়ারে দুয়ারে মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে। বাংলা পারলে কেন ত্রিপুরা পারবে না? বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের কাছে উদাহরণ তুলে দাঁড় করিয়েছে দুয়ারে সরকার নামক এক প্রকল্প তৈরি করে। আর এখানে বিজেপির প্রকল্প কি? দুয়ারে গুন্ডা। কিছু বললেই দুয়ারে বাইক বাহিনী পৌঁছে যাচ্ছে, সমাজ বিরোধী পৌঁছে যাচ্ছে, গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত করেছে, জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করেছে এই ত্রিপুরাকে। এই ত্রিপুরার হৃত গৌরবকে আমাদের পুনরুদ্ধার করতে হবে এবং তার জন্য সর্বশক্তি দিয়ে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই লড়াই চালাবে। বিপ্লব বাবু এবং বিজেপিদের যদি ক্ষমতা থাকে আমাদের আটকে দেখাবে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, যারা ভাবে যে 4টে রাস্তায় ছোট ছোট পড়ুয়াদের বসিয়ে, শিক্ষার্থীদের বসিয়ে অবরোধ করে আমার রাজনৈতিক কর্মসূচিতে বাধাবিঘ্ন ঘটাবে বা ব্যাহত করবে, তারা জানে না। আমি 1 মিনিট কথা বলেছি, পড়ুয়াদের সাথে উঠে গেছে, আর তার পাশে বিজেপির মণ্ডল সভাপতি দাঁড়িয়েছিল। কার ইশারায় তারা বসেছিল সেটাও আমাকে বলে দিয়েছে। সুতরাং এগুলো চলবে না, এগুলো অনেক দেখে এসছি আমরা। আমরা যে দলটা করছি তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ধমকে চমকে লাভ নেই। আর আপনি পারলে আটকে রাখুন। আমি আজকে এসছি, আমি আবার 10 থেকে 15 দিনের মধ্যে আবার আসব। আমি মাসে 3 বার করে আসব, 4 বার করে আসব। এবং আজকে যে তৃণমূল কংগ্রেস পা রাখলো ত্রিপুরায়, আগামী নির্বাচন অবধি তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ত্রিপুরা হয়ে থাকলো, এটা মাথায় রাখবেন। সকলকে আমি অনুরোধ করব। আর সংবাদ মাধ্যমের যারা আছেন, আমি আপনাদের বিশেষ করে অনুরোধ করব, এই লড়াইয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
এই লড়াইয়ে যদি আপনারা সহযোগিতা না করেন, ত্রিপুরায় কোনোদিন গণতন্ত্র জিতবে না, ত্রিপুরার মানুষ জিতবে না, ত্রিপুরার ঐতিহ্য সংস্কৃতি পুনরুদ্ধার হবে না। যেভাবে রাজ্যকে পরিচালনা করছে দিল্লি থেকে এবং গায়ের জোরে শান্ত ত্রিপুরাকে অশান্ত করে দীর্ঘ 25 বছর সিপিএমের সরকার, তারপরে 3-3.5 বছর এখন অতিক্রান্ত হতে চলল, বিজেপির সরকার তৈরি করেছে 2018 সালে। 28 বছরে ত্রিপুরার উন্নয়নের নেট রেজাল্ট হচ্ছে 0। ত্রিপুরার অগ্রগতি শূন্য, ত্রিপুরার প্রগতি শূন্য, কর্মসংস্থান নেই, গণতন্ত্র নেই, আদিবাসী, বাঙালি, শিডিউল কাস্ট সকলে প্রতিনিয়ত অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত। আর বিজেপি বড় বড় ভাষণ দিচ্ছে, এই ভাষণ তাদের মুখে মানায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষের স্বার্থে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা কাজ করব। এবং যারা ভাবছে যে আমার উপর হামলা করে আমাকে আটকাবে বা তৃণমূল কংগ্রেসকে আটকাবে, আপনারা যত হামলা করবেন আমাদের আন্দোলনের ভাষা তত তীব্রতর হবে। আপনি যত অত্যাচার করবেন আমাদের সংগঠন তত মজবুত হবে। আজ থেকে শুরু করলাম, এখনো তো 1.5-2 বছর রয়েছে। আমি বিপ্লব বাবুকে বলবো, আর আমি বিপ্লব বাবুকে দোষ দিই না, তার কারণ তাকে বলির পাঁঠা করা হচ্ছে। তিনি তো দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করছেন, রিমোট কন্ট্রোল। দিল্লি থেকে যে বোতামটা টিপবে ত্রিপুরায় সেই চ্যানেলটাই চলবে। ত্রিপুরার মানুষের ভালো মন্দ এদের কাছে কোনো মান্যতা পায় না। ত্রিপুরা মানুষ কি চায়, ত্রিপুরা মানুষ কি চায় না, সেটা এরা বুঝতে চায় না। দিল্লি যা বলে দেবে সেটাই কাজ করতে হবে, গুজরাটের নেতারা যা বলে দেবে, উত্তর ভারতের নেতারা যা বলে দেবে সেটাই করতে হবে। বাংলায়ও চেষ্টা করেছিল, মুখ থুবড়ে পড়েছে। আমি তাদেরকে বলবো যে আপনারা গণতান্ত্রিকভাবে লড়াই করুন। তৃণমূল কংগ্রেস তো সবে পা রেখেছে। পা রাখার আগেই, আমি এখানে আসার আগেই আইপ্যাকের 23 জন কর্মীকে নজরবন্দি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের তো কেউ পাই রাখেনি, তাতেই এত জ্বালা, তাতেই এত অসুবিধা, তাতেই এত হতাশা। 23 জন আইপ্যাকের কর্মী, তারা একটা গ্রাউন্ড ওয়ার্কে সার্ভে করছিল। কেন তারা ত্রিপুরায় পা রেখেছে তাদেরকে হাউস অ্যারেস্ট করে দেওয়া হয়েছে। যে হোটেলে থাকছে হোটেলের মালিককে চমকানো হচ্ছে, হোটেলের ম্যানেজারদের ধমকানো হচ্ছে। সাধারণ মানুষ যদি কেউ তৃণমূলের সাথে কথা বলতে যাচ্ছে তাদের বাড়িতে বাইক বাহিনী পৌঁছে দেওয়া হচ্ছে। কারোর বাজারে যদি দোকান থাকে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তোমার দোকান ভেঙে দেবো, সাবধানে কথা বলো। আপনি কত হুমকি দেবেন? আপনার চমকানি ধমকানি আর চলবে না। আর ত্রিপুরার মানুষ আর বাংলার মানুষ এসব চমকানি ধমকানি পছন্দ করে না। আপনি যত চমকাবেন ত্রিপুরার মানুষ তত গর্জাবে, তত গজরাবে। আপনি যত ধমকাবেন ত্রিপুরার মানুষ তত সংগঠিত হবে। আমি 2016 সালে যখন ত্রিপুরায় এসেছিলাম তখনও পরিস্থিতি এত খারাপ ছিল না। মানিক বাবুদের সরকার ছিল। কিন্তু আজকে ত্রিপুরায় এসে যা আমি উপলব্ধি করছি, যে যারা সিপিএমকে হারিয়ে বিজেপিকে ভোট দিয়ে এক বুক স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং আশা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছিল, তারা বুঝতে পারছে যে বিজেপিকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা এক। এবং বিকল্প হিসেবে তখন একমাত্র ভারতীয় জনতা পার্টি ছিল সিপিএম এর বিরুদ্ধে বলে কিছুটা ফায়দা বা অ্যাডভান্টেজ বিজেপি পেয়েছিল। কিন্তু গণতন্ত্রে কখনো মানুষের ম্যান্ডেটকে গ্রান্টেড নেওয়া উচিত নয়। মানুষ যখন ভোট দেয়, মানুষ এক বুক আশা নিয়ে ভোট দেয়। মানুষ যদি আপনাকে রাজ্যের শীর্ষে প্রশাসনিক প্রধান করে বসাতে পারে, আগামী ভোটে আপনাকে ত্রিপুরা থেকে বাইরেও করে দিতে পারে।
গণতন্ত্রে মানুষই সর্বে সর্বা। গণতন্ত্রে গণদেবতা হচ্ছে সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের কথা যারা শোনে না, সাধারণ মানুষের আশার কথা যারা ভাবে না, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, আর তৃণমূল কংগ্রেস পা রাখার সাথে সাথে এই সরকার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি বলি যে আমি এখানে আপনাদের সরকার ভাঙতে আসিনি। দিল্লির নেতারা বাংলায় পা রেখেছিল দল ভাঙানির খেলা খেলতে, আর আমরা এখানে পা রেখেছি ত্রিপুরার হৃত গৌরবকে পুনরুদ্ধার করার লক্ষ্যে। আমরা এখানে পা রেখেছি ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আমরা এখানে পা রেখেছি ত্রিপুরায় আগামী দিন দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার পৌঁছানোর লক্ষ্যে। আমরা এখানে পা রেখেছি আগামী দিন বাংলার মতো ত্রিপুরার মাটিতে যেন কন্যাশ্রী হয়, যুবশ্রী হয়, দুয়ারে রেশন হয়। বাংলার মতো যেন ত্রিপুরায় ন্যূনতম মাসিক আয়ের প্রকল্প মামাটি মানুষের সরকারের অধীনে আমরা 2023 সালে চালু করতে পারি। আমরা পা রেখেছি ত্রিপুরার মা ভাই বোনেদের সবার সম্মান, যাতে আগামী দিন সবাই সসম্মানে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, কোনো বাইক বাহিনীর ভয়ে নয়। যারা ভাষণবাজি করে আর বড় বড় কথা বলে, আমি তাদেরকে বলি, যারা একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছিল, ত্রিপুরা তো সম্প্রীতির ভূমি, এবং যারা আমাদের বলছে যে আমরা কেন ত্রিপুরায় এসেছি, তৃণমূল কংগ্রেসের তো কোনো অস্তিত্বই নেই, তাহলে আপনারা এত বিচলিত হচ্ছেন কেন? তৃণমূল কংগ্রেসের যদি ত্রিপুরার মাটিতে কোনো অস্তিত্ব না থাকে, তাহলে আজকের হামলার কারণ কি? মুখ্যমন্ত্রী জবাব দেবে? ত্রিপুরার মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম বিবেকবোধ থাকে বা কোনো উত্তর থাকে, তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের, তার রাজ্যে যদি একটা সাংসদের উপর এই আক্রমণ হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তার ইস্তফা দেওয়া উচিত। বহিরাগত নেতারা যখন কলকাতায় গিয়ে বাংলায় গিয়ে গলা ফাটায় যে বাংলায় গণতন্ত্র নেই, 34 বছরের সিপিএম এর অবসান ঘটিয়ে, অপশাসনের অবসান ঘটিয়ে 2011 সালের 13ই মে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একটা ঘটনা দেখাতে পারবেন সিপিএম এর একটা কর্মীর উপর, সিপিএম এর একটা নেতার উপর আক্রমণ হয়েছিল? এই 10 বছরে সিপিএম এর কোন নেতার উপর শাবল দিয়ে, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে আক্রমণ হয়েছে? আর এটা প্রথম দিন, এটাই এই অবস্থা। আপনারা শুনে রাখুন, আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, ত্রিপুরায় সব মিলিয়ে 8টা জেলা রয়েছে, 58টা ডেভেলপমেন্ট ব্লক রয়েছে, এবং 3,324টা বুথ রয়েছে। আজকে অগস্ট মাসের 2 তারিখ, এই বছরের শেষের মধ্যে এই 3,324টা বুথে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি তৈরি হবে। 15 দিনের মধ্যে আমি আবার আসব, এসে স্টেটের ইউনিট আমি ঘোষণা করব, কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, কে সহসভাপতি হবে, কে জেলার দায়িত্বে থাকবে, কে স্টেট ইনচার্জ হবে। 12 থেকে 15 দিন, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে আমি ত্রিপুরায় আবার আসছি। আমি বিপ্লব বাবুকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে আটকে দেখাবেন। আমি আসব, আমরা লড়াই করব, আমরা নতুন ত্রিপুরা গড়ব। সুতরাং এবার ত্রিপুরা পারলে সামলে নেবেন। বাংলার লড়াই তো দেখেছেন, অনেক চেষ্টা করেছেন, আর বিজেপির ধমকানি চমকানি আমরা অনেক দিন ধরে দেখছি। এসব করে কোনো লাভ নেই। তারপর ইডি, সিবিআই এখন তো ফোন ট্যাপ করা শুরু করে দিয়েছে। কি কি করেনি বলুন তো? ইডি কে লাগিয়েছে, সিবিআই কে লাগিয়েছে, ইলেকশন কমিশনের অপব্যবহার করেছে।
সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের অপব্যবহার করেছে, ইনকাম ট্যাক্সকে লাগিয়েছে, তারপর ফোন ট্যাপ করেছে, বাগ করেছে, ট্যাপ না, এতদিন ধরে ফোন ট্যাপ করে তারপর গোহারা হেরেছে। আর যাদেরকে মুখ্যমন্ত্রী করে দিল্লির নেতারা পাঠিয়েছে, আপনারা তো বিজেপিকে ম্যান্ডেট দিয়েছিলেন, পাঠিয়েছে কাকে? যে এদের কথা শুনে রিমোট কন্ট্রোলের মতো কাজ করবে। আপনি দেখুন, যে ত্রিপুরায় শিক্ষার হার দেশের মধ্যে সব থেকে বেশি বলা চলে, কেরালার পরে, তামিলনাড়ুর পরে, যেখানের মানুষরা অত্যন্ত শিক্ষিত, সেখানের মুখ্যমন্ত্রী হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে আজকে দেশের কাছে। কখনো বলছে মহাভারতের সময় পেনড্রাইভ ছিল, কখনো বলছে হাঁস কোথা থেকে অক্সিজেন ত্যাগ করে আমি বলছি না। এই যদি মুখ্যমন্ত্রীর অবস্থা হয়, তাহলে রাজ্যের মানুষ কি আশা করতে পারে? আজকে যারা বলেছিল মানুষকে যে মিস কল দিন চাকরি দেবো, মনে আছে? মিস কলের নামে চাকরি, মিস কলের নামে ভাঁওতা। 50,000-এর মধ্যে কজন চাকরি হয়েছে? যারা মিস কল দিয়েছিল, আমি বিজেপির নেতাদের বলবো বা মুখ্যমন্ত্রীকে বলবো, শ্বেতপত্র প্রকাশ করে মানুষের কাছে জবাব দিন, সাংবাদিক বৈঠক করে জানান। প্রায় 10,500 শিক্ষক আজকে বেকার হয়েছে আপনাদের অপদার্থতার কারণে। 102 জন প্রাণ দিয়েছে, কেউ আত্মহত্যা করেছে, কেউ না খেতে পেয়ে মারা গেছে। একবারও এই সরকার জিজ্ঞেস করেছে? আবার নিজেদেরকে জনদরদি সরকার বলে দাবি করে। প্রায় 10,000 শিক্ষক কর্মহীন হয়েছে, 10,000-এর বেশি। ত্রিপুরায় কটা কর্মসংস্থান হয়েছে এই সরকার আসার পরে? ত্রিপুরার বেকারত্ব হার কেন দিনকে দিন বাড়ছে? নারী সুরক্ষায় কেন ত্রিপুরা এত পিছিয়ে? আইন শৃঙ্খলার অবনতি প্রতিনিয়ত কেন ঘটছে? ত্রিপুরার মুখ্যমন্ত্রী জবাব দেবে না, ভারতীয় জনতা পার্টি জবাব দেবে না। যারা ত্রিপুরার নির্বাচনের সময় ডবল ইঞ্জিন সরকারের কথা বলেছিল, দিল্লিতে একটা সরকার আর ত্রিপুরায় একটা সরকার, দিল্লি মে মোদিজি আর ইহাঁ পে বিজেপি। ডবল ইঞ্জিন কি হলো? ডবল ভাঁওতা। ওখান থেকে মোদিজিও ভাঁওতা দিচ্ছে, আর এখানে বিজেপি বসেও ভাঁওতা দিচ্ছে। আপনি চোখ দিয়ে দেখুন, কানে না শুনে, ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকার আর বাংলার সিঙ্গেল ইঞ্জিন সরকার কোনটা নেবেন? ত্রিপুরার মানুষকে আজকে সিদ্ধান্ত নিয়ে আগামী 1.5 বছরের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ত্রিপুরার মানুষকে প্রস্তুতি নিতে হবে যে যারা ত্রিপুরার মানুষের সাথে এতদিন ধরে বেইমানি করেছে, মিসগাইড করেছে, মিথ্যে কথা বলে, দিনের পর দিন মিথ্যা, একের পর এক মিথ্যা, তাদেরকে যোগ্য জবাব দিতে হবে আগামী দিনে। এবং সারা ভারতের মানুষ, দেশের মানুষ আজকে উপলব্ধি করেছে যে সারা দেশে যদি বিজেপিকে কেউ লেজে গোবরে করে হারাতে পারে, সেই দলের নাম তৃণমূল কংগ্রেস এবং সেই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কোনো দ্বিমত বা সংশয় নেই। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করছিল, দিল্লি থেকে কলকাতা, গুজরাট থেকে কলকাতা। আর এসে কি বলছিল? मेरा राजनीति का बहुत लंबा अनुभव है, आप मेरे से लिख के रख लीजिए, 200 से ज्यादा सीट लेके भाजपा सरकार पावर में आने वाली है। কোথায় গেল? 100-র গন্ডিও তো পেরাতে পারলো না। ত্রিপুরায় 60 বিজেপির নেতৃত্বকে চ্যালেঞ্জ করে গেলাম, পায়ের তলার জমিটা পারলে বাঁচিয়ে রাখবেন। আপনাদের বিদায় ঘন্টা আজকে বেজে গেছে। আর বিপ্লব বাবুকে অনুরোধ করব, অতিথি দেব ভব, আপনি যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন আমি আপ্লুত। আমি বারে বারে ত্রিপুরা আসব, কিন্তু আতিথেয়তা দেখতে গেলে একবার দয়া করে বাংলায় আসবেন এবং তৈরি থাকুন। আর আপনাকে অনুরোধ করে গেলাম, আপনার বন্ধুদের সাথে কথা বলে রাখুন, কোনো প্রিন্টিং প্রেস ভালো দেখে রাখুন, আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্যাডটা আজ থেকে ছাপিয়ে রাখুন। তৃণমূল কংগ্রেস ত্রিপুরাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে।
এবং দল যখন আমাকে দায়িত্ব দিয়েছে, আপনারা নিশ্চিত থাকুন শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল সর্বশক্তি দিয়ে ত্রিপুরার মাটিতে লড়াই করবে 2018-র আগে এবং পরে আপনাদের স্বার্থে। ত্রিপুরার মা ভাই বোনেদের অনুরোধ করব, মায়েদের, বোনেদের, দাদাদের, ভাইয়েদের, বন্ধুদের, সমবয়সী, সহকর্মী, সতীর্থ, যারা যেখান থেকে আজকের এই সাংবাদিক বৈঠক দেখছেন, শুনছেন, আপনারা এগিয়ে আসুন। যারা বিজেপিকে পরাজিত করতে চান, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, এদের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে লড়াই করবে আগামী দিনগুলোতে। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলে যাচ্ছি। এবং যারা ভাবছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করবে, তারপর একটা ছোট মিটিং করে চলে যাবে আর আসবে না, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনার দিল্লির নেতা যবার আসবে তার থেকে 5 গুণ বেশি আমি আসব। আপনার দিল্লির নেতারা যবার আসবে তার থেকে 5 গুণ বেশি। যদি ওরা মাসে 2 বার আসে, আমি 10 বার আসবো। যদি মাসে 1 বার আসে, আমি 5 বার আসবো। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আমি আবার 2 সপ্তাহ পরে আসবো, এই মাসে আরো 2 বার আসবো, সেপ্টেম্বরে 3 বার আসবো, দরকার হলে 4 বার আসবো, প্রতি সপ্তাহে আসবো। পাখির চোখ করে ত্রিপুরায় গণতন্ত্রে উদ্ধার করার লক্ষ্যে আমরা লড়াই করব। যারা ভেবেছেন তৃণমূল কংগ্রেস খালি সংগঠন খুলে চলে যাবে আর আসবে না, বাংলার লড়াই দেখেছেন তো, এখনো যদি না শেখেন শিখুন। 2016 আর 2021-এর তৃণমূলের মধ্যে পার্থক্য রয়েছে, এটা বিজেপি নিজেও উপলব্ধি করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা সকলে নেত্রী সৈনিক হিসেবে কাজ করছি। আমি তো দেখেছি, আমি তো রাজনীতির ছাত্র হিসেবে আপনাদের বলছি, মানুষের মধ্যে আমি যা উপলব্ধি করেছি আজকে, মানুষের ভালোবাসা, রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়ির পর গাড়ি মানুষ রাস্তায় নেমে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের আশীর্বাদ করছে, হাত নাড়ছে, নমস্কার করছে, বয়স্করা আশীর্বাদ করছে। এই জন্যই তো বিজেপি সরকার নিরাপত্তাহীনতায় ভুগছে। তৃণমূলের যদি কোনো কিছু না থাকে, তাহলে এত বিচলিত হচ্ছেন কেন? এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? এত ব্যতিব্যস্ত হচ্ছেন কেন? আমি তো বিপ্লব বাবুদের প্রশ্ন করতে চাই, তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষমতাই নেই, তাহলে আপনারা এত উদ্বিগ্ন কেন? এ তো চরম হতাশার নমুনা। আমার গাড়িতে আপনি বাঁশ কঞ্চি দিয়ে মারবেন, রেডি করে রাখুন। আরো 15 দিন সময় দিলাম তো, যত বাঁশ, বন্দুক, বোমা পারবেন জোগাড় করে রাখুন, আমি আসব। এবং আগামী 15 দিন পর যখন আসব, তখনও পারলে আমার উপর আক্রমণ করে আমাকে আটকে দেখাবেন, আপনাদের ক্ষমতা থাকলে। আপনাদের ক্ষমতা নেই। এবং মিস কল দিয়ে যারা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, এই সরকারকে সেই যুবকরা কোনোদিন ক্ষমা করবে না। আজকে যুবক হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, বা তরুণ হোক, বয়োজ্যেষ্ঠ হোক, প্রবীণ হোক, নবীন হোক, আদিবাসী হোক, বাঙালি হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, কেউ সুখে নেই, কেউ ভালো নেই ত্রিপুরায়। সবাই অত্যাচারিত, সবাই বঞ্চিত, সবাই লাঞ্ছিত। এবং ত্রিপুরার ঐতিহ্য এবং সংস্কৃতিকে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে এই সরকার ধ্বংস করেছে। এছাড়া প্রতিহিংসার রাজনীতি আপনারা 2018 সালে দেখেছেন, আমার নতুন করে বলার কিছু নেই। 2018-তে ক্ষমতায় আসার পর লেনিনের মূর্তি ভাঙা, কার্ল মার্কসের মূর্তি ভাঙা, আপনারা দেখান তো 2011-এ মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কটা মূর্তি ভেঙেছে আপনারা দেখান তো। এই যে 2021 সালে তৃতীয়বার ক্ষমতায় এলো, সিপিএম এর কটা পার্টি অফিস ভেঙেছে আপনারা দেখান তো। এই যে বিরোধীদের উপর অত্যাচারের কথা বলে তৃণমূল ভোট দিতে দেয় না। আচ্ছা আপনারা বলুন তো, 2018 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে, তারপর পঞ্চায়েত হয়েছে আপনাদের, পঞ্চায়েতে কত শতাংশ আসনে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতেছে, প্রার্থী দিতে দেয়নি। এই এডিসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটেও জোর জবরদস্তি ভোট করতে গেছিল, মানুষ প্রতিরোধ করেছে। আর আজ থেকে তো বিজেপির বিদায় ঘন্টা বেজে গেছে, সুতরাং বাইক বাহিনীর খেলা শেষ, আর ত্রিপুরার মানুষের খেলা শুরু। সমাজ বিরোধীদের খেলা শেষ, আর ত্রিপুরার মামাটি মানুষের খেলা শুরু। এর সাথে আপনারা বলুন, আমি যদি আপনাদের বলি যে বাম বা কংগ্রেস বা যারাই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করতে চান, তারা একটা প্ল্যাটফর্ম খুঁজছিলেন, আমি সকলকে অনুরোধ করব যে আপনারা দলমত, জাতি, বর্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে, দল নির্বিশেষে আপনাদের লক্ষ্য যদি ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে, উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করে ত্রিপুরার হৃত গৌরবকে পুনরুদ্ধার করার লক্ষ্যে আপনারা নামতে চান, আপনারা তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন। সর্বৈবভাবে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব এবং এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করে আমরা উন্নয়ন এবং অগ্রগতির সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরার মাটিতে আগামী 2023 সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠা করব। এই লক্ষ্যই আমরা আজকে স্থির করে দিয়ে যেতে চাই। এবং যাদের মনে কোনো সংশয় রয়েছে, আমি আপনাদের বলবো যে আপনারা একদিনে সিদ্ধান্ত নেবেন না। আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস আগামী দিনগুলোতে বিজেপির বিরুদ্ধে, আজকে দেখুন না, এই সিপিএম, আমি তো রাস্তায় যেতে গিয়ে দেখলাম একটাও সিপিএম এর কোথাও ফ্ল্যাগ নেই। সিপিএম কংগ্রেস এটা তো ছেড়ে দিয়েছে। বিরোধী নেই বলে বিজেপি আপনাদের উপর অত্যাচার করছে, আপনাদের হয়ে কথা বলার কেউ নেই বলে বিজেপি আপনাদের উপর অত্যাচার করছে। আজ থেকে সেই অত্যাচারের ইতি টানা শুরু হলো। যেটা বলে গেলাম যে ত্রিপুরার আগামী দিন মানুষের দুয়ারে দুয়ারে বাইক বাহিনী নয়, দুয়ারে দুয়ারে সরকার যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন পৌঁছে দিচ্ছে বাংলায়, আগামী 2-3 মাসের মধ্যে চালু হতে চলেছে। তিনি ঘোষণা করেছিলেন যে আমি ক্ষমতায় এলে ন্যূনতম মাসিক আয় বলে একটা প্রকল্প শুরু করব, যার নাম দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। 3 মাস হয়নি, প্রকল্প ঘোষণা করে চালু হয়ে গেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলেছিল যে 4% সুদে যারা 11-এ পড়ে, 12-এ পড়ে, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায়, মেডিকেল পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, বিদেশে যেতে চায়, মা বাবার কাছে হাত পাততে হবে না, আমার সরকার তোমাদের 4% সুদে 10 লক্ষ টাকা দেবে। 3 মাস হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিশ্রুতি বাস্তবায়িত করে দেখিয়েছে। আর বিপ্লব বাবুদের 50,000-এর চাকরির প্রতিশ্রুতি আজ 3 বছর হয়ে গেল, 5টা ছেলে পায়নি। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিল, স্বাস্থ্যসাথীর প্রতিশ্রুতি বাস্তবায়িত করেছে। আর এখানে সরকারি হাসপাতালে চিকিৎসার খরচা বেড়েছে, আইসিইউ বেডের দাম বেড়েছে। আয়ুষ্মান ভারতের কথা বলছে কেন্দ্র সরকার। আপনার হাতে যদি একটা মোবাইল স্মার্টফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি পাকা ছাদ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে ফ্রিজ থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী, আপনার বাড়িতে কিছু থাকুক না থাকুক, আপনার পরিবারের কিছু থাকুক না থাকুক, ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাই পাবে, প্রবীণ থেকে নবীন কেউ বাদ থাকবে না। এটাই হচ্ছে পার্থক্য। বাংলা যদি করতে পারে, ত্রিপুরা কেন পারবে না? কেন আপনাদের চিকিৎসার জন্য কলকাতায় যেতে হয় আগরতলার মানুষকে? আমি প্রশ্ন করব, কেন ত্রিপুরার মানুষকে বাংলায় যেতে হয় চিকিৎসার জন্য? ডবল ইঞ্জিন সরকার কি করছে? ডবল ইঞ্জিন সরকার কটা যুবক যুবতীর হাতে 3 বছরে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে? কটা কলকারখানা নতুন করে ত্রিপুরার মাটিতে তৈরি করেছে? ডবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, আদিবাসীদের জন্য, সংখ্যালঘুদের জন্য, সংখ্যাগুরুদের জন্য, শিডিউল কাস্টের জন্য
বাঙালিদের জন্য কি কাজ করেছে? আমি প্রশ্ন করতে চাই, সরকারকে জবাব দিতে হবে। যে প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসেছিল, এই রাজ্যে তো এত সরকারি কর্মীরা রয়েছে, সব থেকে বেশি সরকারি কর্মীর সংখ্যা গড়ে যদি দেখি, কি করেছে? যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছিল পালন করেছে। 15 লক্ষ টাকার কথা বলেছিল, করেছে। বলেছিল বছর বছর চাকরির নিয়োগপত্র তুলে দেবো, দিয়েছে। নতুন কলকারখানা করব, করেছে। সিপিএম এর 25 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরাকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব, নিয়ে গেছে। আচ্ছে দিন এসছে, কিচ্ছু আসেনি। আচ্ছে দিন কার এসছে? বিপ্লব দেবের এসছে, নরেন্দ্র মোদীর এসছে, বিজেপির এসছে। এদের যত আচ্ছে দিন এসছে, মানুষ তত পিছিয়ে পড়েছে। আজকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি আজকে দেখুন আকাশ ছোঁয়া। পেট্রোল 100 টাকা পার, ডিজেল 90 টাকা পার, রান্নার গ্যাসের দাম প্রায় 900 টাকা। ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ। ত্রিপুরার মানুষকে গর্জে উঠতে হবে। বাংলা গর্জে উঠেছে, ত্রিপুরাও গর্জে উঠবে। সর্ষের তেল কত টাকা লিটার? কেরোসিন তেল কত টাকা লিটার? পেঁয়াজের দাম কত? পোস্তর দাম কত? 1600 টাকা কেজি। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা। যারা বড় বড় কথা বলছে তাদেরকে বলবো, মুখে কথা না, কাজের মাধ্যমে প্রমাণ করতে। আমরা যা কথা দিই, কথা রাখি। আমরা যা বলেছি, করে দেখিয়েছি। আর আপনারা যা বলেছেন, ভোট নিয়ে পরের দিন কেটে পড়েছেন। আর মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। বলুন তো, 2019-এর পর, 18-এর পর কবার এসছে বিজেপির নেতারা? যারা প্রতি দুদিন অন্তর অন্তর ত্রিপুরায় ইলেকশনের সময় ডেলি প্যাসেঞ্জারি করত, কবার এসছে? দেখতে পেয়েছেন? আমি ত্রিপুরার মা ভাই বোনেদের অনুরোধ করব, কানে শুনে না, 2023-এ চোখে দেখে ভোট দিতে হবে। আপনি যান কলকাতায়, কলকাতা আর আগরতলার মধ্যে তুলনা করুন। একটা সরকার এতদিন ধরে ক্ষমতায়, আর বলতেও তো পারবে না, কেন্দ্র তো বলতে পারবে না যে রাজ্য সহযোগিতা করছে না। ডবল ইঞ্জিন তো, তা ডবল ইঞ্জিন হয়ে হচ্ছে না কেন? হেলিকপ্টার উঠছে না কেন?